আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা প্রত্যেক দিনের মতোই মোটামুটি যেটা আমাদের আসে 3টি ঘটনা শুনবে, এবং এই 3টি ঘটনায় তোমাদের জমজমাট লাগতে চলেছে। যেটা আমি বলি তার মধ্যেই একটি ঘটনা আমি তোমাকে বলছি বা তোমাদের বলছি। ধরো সদ্য বিয়ে হয়েছে, মোটামুটি 8-10 দিন, মানে অষ্টমঙ্গলা যেটাকে বলে, অষ্টমঙ্গলা কমপ্লিট করে কেবল শ্বশুর বাড়িতে এসেছে। এরই মধ্যে যে বর বা স্বামী ছিল সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো স্বাভাবিক ব্যাপার যেটা হয়, যে যার সদ্য বিয়ে হয়েছে সে তো পুরো ভেঙে পড়েছে। সে কোনোভাবেই তার শাখা সিঁদুর ভাঙবে না, তার কথা যে তার বর এখনও জীবিত আছে। তো সে সেই মতো যেরকম সধবা মানুষরা থাকে সেরকমভাবেই সে ওই বেশেই ছিল আর কি। তো মোটামুটি তার শ্রাদ্ধ শান্তি করা হয়, সব কিছু কমপ্লিট করা হয়। কিন্তু ইতিমধ্যে বাড়ির লোকজন দেখতে পাচ্ছে যে সেই মহিলাটা কার সঙ্গে যেন কথা বলে, মানে ঘর চর বন্ধ করে দিয়ে বাইরে থেকে শোনা যায় যে সেই মহিলা কার সঙ্গে কথা বলছে। তো প্রথম লোকজন ভাবে যে হয়তো ফোনে কথা বলছে, কিন্তু তারপরে আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয় যে না, সে ফোনে কথা বলে না। সে কার সঙ্গে কথা বলে জানো? সে কথা বলে তার মৃত স্বামীর সঙ্গে। মানে বলতে গেলে সে তার মৃত স্বামীর সঙ্গে সংসার করছে। ভাবতেও কেমন একটা গায়ে কাটা দেওয়ার মতন। যাই হোক, এই ছিল ঘটনা, মানে একটা আভাস তোমাদেরকে আমি বললাম। তোমরা তো পুরো ঘটনাটা শুনলে বুঝতেই পারবে। আমি জানি তোমরা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, নতুন করে আর বলবো না, কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবো। তোমরা বেশি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের খুব তাড়াতাড়ি 1 লক্ষ পরিবার কমপ্লিট করতে হবে। তো চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, আমি আজ যে ঘটনাটা তোমাকে শোনাতে যাচ্ছি সেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি মোটামুটি 11 বছর আগে। তখন আমি কলেজে পড়ি। গ্রীষ্মের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। আমাদের গ্রামটা একটু নিলিবিলি, চারিদিকে তালগাছ, পুকুর, বাঁশঝাড়ে ঘেরা। আর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো তাল বাগান আছে, যেটা নিয়ে ছোটবেলা থেকেই নানান কথা শুনে এসেছি। কিন্তু তখনও পর্যন্ত আমি সেগুলোকে তেমন গুরুত্ব দিইনি, বরং বন্ধুদের সঙ্গে গল্প করে হাসাহাসি করতাম। সেই সময়টা ছিল ভরা জ্যৈষ্ঠ মাস, তাল পাকার মরশুম। সন্ধ্যের পর প্রায়ই তাল পড়ে যাওয়ার শব্দ শোনা যেত। ধূপ করে একটা ভারী আওয়াজ। গ্রামের অনেকেই তখন ভোরবেলা বা বিকেলে তাল কুড়োতে যেত। আমিও একদিন ঠিক করলাম যাব, কারণ ছোটবেলা থেকেই তাল কুড়োনোর মধ্যে একটা আলাদাই মজা আছে। কিন্তু সবাই বলতো সন্ধ্যের পর ওদিকে না যেতে, বিশেষ করে ওই তাল বাগানের শেষ মাথার দিকে, কারণ সেখানে নাকি কেউ থাকে। কেউ বলতে পারে না সেটা মানুষ না অন্য কিছু। আমি আবার এইসব কথা নিয়ে খুব একটা পাত্তা দিতাম না, হেসেই উড়িয়ে দিতাম। কিন্তু সেদিন বিকেলের দিকে যখন আমি আর আমার বন্ধু বিকাশ ঠিক করলাম তাল কুড়োতে যাব, তখন গ্রামের এক বয়স্ক লোক আমাদের সাবধান করে বলেছিল, দেখিস অন্ধকার নামার আগেই ফিরে আসিস, না হলে কিন্তু ভালো হবে না। আমরা তখন অতটা পাত্তা টাত্তা দিইনি, ভাবলাম এ তো সেফ ভয় দেখানোর কথা। আমরা দুজন একটা বস্তা নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথম দিকে সব কিছু একদম স্বাভাবিক ছিল। তাল পড়ে যাওয়ার শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে কুড়িয়ে নিচ্ছিলাম। গাছের পাতা দিয়ে হালকা হাওয়া বইছিল, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। সব কিছু যেন খুব সাধারণ একটা গ্রামের সন্ধ্যা। কিন্তু একটু একটু করে যখন সূর্য ডুবে গেল আর চারিদিক অন্ধকার হতে লাগলো, তখন যেন পরিবেশটা বদলাতে লাগলো। পাখিদের ডাক থেমে গেল, বাতাস যেন ভারী হয়ে উঠল, আর অদ্ভুত একটা নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে পড়ল। আমরা তখনও বস্তা ভর্তি করতে ব্যস্ত। হঠাৎ একটা জোরে তাল পড়ার শব্দ হলো একটু দূরে। আমরা ভাবলাম ওটাই শেষটা, কুড়িয়ে নিয়ে ফিরব।
তাই দৌড়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি মাটিতে কোনো তাল নেই, অথচ শব্দটা একেবারে আমাদের পাশ থেকেই এসেছিল। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। বিকাশ বলল, হয়তো অন্যদিকে পড়েছে। কিন্তু আমার তখনই একটু অস্বস্তি হতে শুরু করলো, কারণ শব্দটা খুব স্পষ্ট ছিল। এমন সময় আবার ধূপ করে একটা আওয়াজ হলো, এবার একেবারে আমার পেছনে। আমরা ঘুরে তাকাতেই দেখলাম একটা তাল গড়িয়ে এসে আমাদের পায়ের কাছে থামলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই জায়গায় কোনো তাল গাছই ছিল না। আমরা থমকে গেলাম। বিকাশ তালটা তুলে নিল, বলল, হয়তো ওপার থেকে গড়িয়ে এসেছে। কিন্তু আমার মনে হচ্ছিল বিষয়টা ঠিক স্বাভাবিক না। তারপর হঠাৎই আমরা শুনতে পেলাম খুব মৃদু একটা হাসির শব্দ, যেন কেউ খুব আস্তে আস্তে হেসে উঠছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। বাতাস তখন পুরো থেমে গেছে, গাছের পাতাও নড়ছে না, অথচ আমাদের কানের কাছে যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। আমি স্পষ্ট শুনলাম, আরো কুড়ো, আরো আরো আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বিকাশকে বললাম, চল ফিরে যাই। কিন্তু বিকাশ তখন যেন একটু অদ্ভুত আচরণ করতে লাগলো। সে বলল, না না, এত সহজে ফিরবো না, দেখ না কত তাল পড়ছে। তার গলার স্বরটা যেন একটু বদলে গিয়েছিল, যেন ওর মধ্যে অন্য কারোর কথা বলছে। আমি ওকে টানতে গেলাম, কিন্তু সে আমার হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে দিল। তারপর হঠাৎ করেই দৌড়ে গেল তালবাগানের শেষ মাথার দিকে, যেখানে গ্রামের লোকেরা যেতে বারণ করে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ওকে একা রেখে যেতে পারলাম না, তাই আমিও পিছু নিলাম। অন্ধকার তখন ঘন হয়ে এসেছে, মোবাইলের আলো জ্বালিয়ে এগোচ্ছি। হঠাৎ দেখি বিকাশ একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করে। আমি কাছে গিয়ে ডাকলাম, এই এই কি হলো, চল। সে ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো, আর আমি যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। ওর চোখ দুটো পুরো সাদা হয়ে গিয়েছিল, কোনো কালো অংশ নেই, আর মুখে একটা বিকৃত হাসি। সে খুব আস্তে বলল, তুইও কুড়ো, অনেক তাল আছে। আমার গা শিউরে উঠল। আমি পিছিয়ে আসতে লাগলাম। ঠিক তখনই গাছের ওপর থেকে একটার পর একটা তাল পড়তে শুরু করলো, কিন্তু সেগুলো মাটিতে পড়ার আগেই যেন মাঝ আকাশে থেমে যাচ্ছে। তারপর ধীরে ধীরে ঘুরে আমাদের দিকে এগিয়ে আসছে, যেন কেউ ছুঁড়ে মারছে। আমি ভয় পেয়ে দৌড় দিতে গেলাম, কিন্তু পা যেন আটকে গেছে, নড়তে পারছি না। হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে কেউ হাত রেখেছে, ঠান্ডা বরফের মতো ঠান্ডা একটা স্পর্শ। আমি ঘুরে তাকানোর সাহস পেলাম না, শুধু শুনতে পেলাম খুব কাছ থেকে একটা গলা বলছে, এখানে এলে ফেরা যায় না। তখন আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। আমি শেষ শক্তি দিয়ে বিকাশকে একটা ধাক্কা দিলাম, আর চিৎকার করে বললাম, দৌড় দে। ঠিক তখনই যেন সবকিছু একসাথে ভেঙে গেল। তালগুলো মাটিতে পড়ার শব্দ হলো, বাতাস হঠাৎ করে বইতে শুরু করলো, আর বিকাশ যেন স্বাভাবিক হয়ে গেল। আমরা দুজন একসাথে দৌড়ে তাল বাগান থেকে বেরিয়ে এলাম। পেছনে তাকানোর সাহস করিনি। গ্রামে ফিরে আসার পর আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম। গ্রামের লোকেরা আমাদের অবস্থা দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু আমরা কিছু বলতে পারিনি। শুধু একজন বৃদ্ধ লোক আমাদের দিকে তাকিয়ে বললেন, বলেছিলাম না সন্ধ্যের পর দিকে যাস না। পরে জানতে পারলাম ওই তালবাগানের শেষ মাথায় নাকি বহু বছর আগে এক লোক তাল কুড়োতে গিয়ে মারা গিয়েছিল। কেউ বলে গাছ থেকে পড়ে, কেউ বলে হার্ট অ্যাটাক। কিন্তু তারপর থেকেই নাকি মাঝে মাঝে ওই জায়গায় এমন অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে যারা লোভ করে বেশি তাল কুড়োতে যায় তাদের সঙ্গে, আবার বিশেষ করে যারা মধ্যরাতে যায় বা সন্ধেবেলা যায়। বিকাশ সেই ঘটনার পর অনেক দিন অসুস্থ ছিল। মাঝে মধ্যে রাতে চমকে উঠে বলতো কেউ তাকে ডাকছে, আর আমি নিজেও কয়েক রাত ঘুমোতে পারিনি। জানি না সেদিন আমাদের সঙ্গেই এমন কেন ঘটল। হয়তো সেই বৃদ্ধ লোকটা ঠিকই বলছিল, আমরাই হয়তো সেটাকে অতটা গায়ে লাগাইনি। যাই হোক, আমাদের পরেও
অনেক লোকের সঙ্গে ওখানে ওরকম ঘটনা ঘটেছে তালকুড়োতে গিয়ে, যেটা তোমাদেরকে অন্য কোনো একদিন শোনাবো বা অমিতদাকে লিখে পাঠিয়ে দেব। তো আজকের মতন এখানেই থামলাম, আবার কোনো এক ঘটনা তোমাকে পাঠিয়ে দেব। ভালো থেকো। তালকুড়োতে যাওয়া, এই তালকুড়োতে যাওয়ার ঘটনা তো যাকে বলে অথেন্টিক ভৌতিক ঘটনা। অথেন্টিক বলার কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে ঠাকুমা দাদুদের কাছে এই তালকুড়োতে যাওয়ার ঘটনা শুনিনি এমন লোক হয়তো খুবই কম আছে, কি তাই না? তালকুড়োনে নিয়ে প্রচুর ঘটনা আমাদের এই পরিবারে আগে থেকেও আগেও আপলোড করা আছে। আর এই তালকুড়োতে যাওয়ার ঘটনা তো পার্সোনালি আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই তালকুড়োতে যাওয়া নিয়ে আমারও জানা অনেক ঘটনা আছে, যেগুলো আমি তোমাদেরকে পরে কোনো একদিন শোনাবো। তো তোমাদেরও যদি এমন কোনো ঘটনা জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। শুধু এমন ঘটনা না, ভৌতিক ঘটনা, ভৌতিক সত্য ঘটনা যাদের যাদের জানা আছে তারা কোনো রকম দেরি না করে নির্দ্বিধায় আমাদেরকে পাঠিয়ে দাও। আমরা অবশ্যই সেগুলোকে খুব সুন্দর করে সবার মাঝে শেয়ার করব। আশা করছি এই ঘটনাগুলো তোমাদের ভালোই লাগছে। তো আর দেরি কিসের, তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো এবার আমরা শুরু করি আজকের পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি সৌমিত বলছি। আজ যে ঘটনাটা তোমাকে শোনাতে যাচ্ছি সেটা আমার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সবচেয়ে ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে আমার জীবনে অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে এটা সবচেয়ে ভয়ঙ্কর। আর এই ঘটনাটা ঘটেছিল সেই কুখ্যাত বেগুনকোদর রেলওয়ে স্টেশন এলাকায়, যেখানে আজও অনেক মালগাড়ি চালকরা যেতে চাইলে বুক কেঁপে ওঠে। আমি তখন নতুন না, মোটামুটি 8-10 বছর ধরে মালগাড়ি চালাচ্ছি। রাতের ডিউটি, একটা লম্বা রুট, অন্ধকার, ঝড় বৃষ্টি এসব আমার কাছে নতুন কিছু ছিল না। কিন্তু সেই রাতটা আজও চোখ বন্ধ করলেই যেন আবার সামনে ভেসে ওঠে। সেদিন ছিল বর্ষার শেষ দিক, আকাশে মেঘ জমেছিল সারাদিন। সন্ধ্যে থেকেই হালকা বৃষ্টি পড়ছিল। আমি একটা ভারী মালগাড়ি নিয়ে চলেছি, কয়লার বগি ভর্তি। গন্তব্য অনেক দূর, মাঝখানে পড়বে সেই বেগুনকোদর রেলওয়ে স্টেশন, যেখানে ট্রেন থামে না, শুধু সিগন্যাল ক্লিয়ার থাকলে সরাসরি পাস করে যায়। কিন্তু এই জায়গাটার একটা অদ্ভুত ইতিহাস আছে, যেটা আমি আগেও শুনেছিলাম সিনিয়রদের কাছ থেকে। তারা বলতো রাতের বেলা ওই স্টেশনের কাছে অদ্ভুত জিনিস দেখা যায়, বিশেষ করে যারা মালগাড়ি চালায়, কারণ তাদের গতি কম থাকে আর চারপাশটা ভালো করে দেখা যায়। আমি অবশ্য এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি নিজেকে বাস্তববাদী মানুষ ভাবতাম। কিন্তু সেদিন বুঝেছিলাম সব কিছু যুক্তি দিয়ে বোঝানো যায় না। রাত তখন প্রায় 1:20 হবে। চারপাশে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বজ্রপাত আকাশটাকে ফাটিয়ে দিচ্ছে। আমি লোকোমোটিভের ভেতরে বসে গতি ধরে রেখেছি। হেডলাইট সামনের লাইনটা আলোকিত করছে। হঠাৎ দূরে দেখতে পেলাম একটা লাল সিগন্যাল। আমি অবাক হলাম, কারণ ওই সেকশনে সাধারণত সিগন্যাল ডাউন থাকে না। তবুও নিয়ম অনুযায়ী গতি কমালাম। ধীরে ধীরে ট্রেন এগোচ্ছে। বৃষ্টি তখন একটু বেড়েছে, উইন্ডশিল্ডে টুপটাপ বৃষ্টি। হঠাৎ আমার মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ কুঁচকে তাকালাম। সত্যি লাইনের মাঝখানে একটা মানুষের ছায়া, সাদা কিছু পরা, চুলগুলো লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি সাথে সাথে হর্ন দিলাম, 1 বার, 2 বার, 3 বার, কিন্তু সে নড়ল না। আমি ব্রেক কষলাম জোরে। মালগাড়ি সঙ্গে সঙ্গে থামে না, কিন্তু গতিটা অনেকটা কমে গেল। আর তখনই প্রথম অদ্ভুত জিনিসটা ঘটল। আমি স্পষ্ট দেখলাম এই মহিলাটা আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তার চোখ দুটো একেবারে ফাঁকা, যেন ভেতরে কিচ্ছু নেই। বুকের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আবার হর্ন দিলাম, কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে। আর তারপর হঠাৎ করে সে নেই, একেবারে নেই, যেন কেউ সুইচ অফ করে দিল। আমি থমকে গেলাম। ব্রেক ধরে রেখেই ধীরে ধীরে এগোতে লাগলাম। ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু এত স্পষ্ট ভুল হওয়ার কথা না। কিছুক্ষণ পর সিগন্যালটা সবুজ হয়ে গেল। এটা আরও অদ্ভুত লাগলো, কারণ আমি থামার আগেই
সিগন্যাল নিজে নিজে বদলে গেল। আমি আবার গতি বাড়ালাম, কিন্তু তখন থেকেই একটা অস্বস্তি কাজ করছিল। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। লোকোমোটিভের ভেতরে আমি একা, কিন্তু যেন কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আমি কয়েকবার ঘুরে তাকালাম, কিছুই নেই, শুধু যন্ত্রপাতির হালকা শব্দ, কিন্তু সেই অনুভূতিটা যাচ্ছে না। ঠিক তখনই রেডিও সেটটা নিজে নিজে কাঁপতে শুরু করলো। স্ট্যাটিক আওয়াজ, যেন কেউ যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনো পরিষ্কার শব্দ না, শুধু ভাঙা ভাঙা কণ্ঠ। আমি যেন জমে গেলাম, হাতটা কাঁপছে। আমি জানি এই লাইনে ওই সময় আর কোনো ট্রেন নেই, কোনো কন্ট্রোল রুম থেকে এই আওয়াজ আসার কথা না। আমি সাহস করে বললাম, কে 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 বলছেন? কোনো উত্তর নেই, শুধু স্ট্যাটিক, তারপর আবার সেই একই শব্দ। আমি এবার ব্রেক কষে ট্রেন থামিয়ে দিলাম, যদিও কোনো নিয়ম অনুযায়ী থামার কথা না, কিন্তু তখন আমার মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। ট্রেন পুরো থামার পরে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি একটু কমেছে, চারপাশে কুয়াশার মতন ধোয়া। আর ঠিক তখনই দেখলাম লাইনের পাশে একটা পুরনো প্ল্যাটফর্মের ধ্বংসাবশেষ, যেটা বেগুনকোদো স্টেশনের অংশ। আর সেখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া, মানুষের মতো, কিন্তু স্থির, একদম নড়ছে না। আমি চোখ কুঁচকে দেখার চেষ্টা করলাম, আর তখনই বজ্রপাত হলো। 1 সেকেন্ডের জন্য সব আলোকিত হয়ে উঠল, আর আমি যা দেখলাম সেটা আজও বলতে পারিনি। সেই ছায়াগুলো আসলে মানুষ নয়, তাদের মুখ নেই, শুধু কালো ফাঁকা, আর তাদের মধ্যে সেই সাদা শাড়ি পরা মহিলাটা দাঁড়িয়ে। এবার সে প্ল্যাটফর্মে, আর তার মাথাটা অস্বাভাবিকভাবেও একপাশে কাত হয়ে আছে, যেন ভেঙে গেছে। সে আমার দিকে তাকিয়ে হাত তুলে ইশারা করলো, যেন ডাকছে। আমার শরীর অবশ হয়ে গেল, আমি নড়তে পারছি না, চিৎকার করতেও পারছি না। ঠিক তখনই লোকোমোটিভের ভেতরের লাইটটা কয়েকবার ঝিমিয়ে নিভে গেল, আবার জ্বলল। আর যখন আলো ফিরল, আমি দেখলাম সে আমার সামনে, কেবিনের ভেতরে। দরজাটা তো বন্ধ ছিল, তবুও সে ভেতরে ঢুকে পড়েছে। তার শরীর থেকে জল পড়ছে, কিন্তু সেই জল মাটিতে পুরো অদৃশ্য হয়ে যাচ্ছে যেন। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছিয়ে যেতে গিয়ে কন্ট্রোল প্যানেলে ধাক্কা খেলাম। সে খুব কাছে এলো, আর তখন আমি তার মুখটা পরিষ্কার দেখলাম। চোখ নেই, শুধু কালো গর্ত, ঠোঁট ছিঁড়ে গেছে, আর মুখ থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, পচা মাংসের গন্ধ। সে খুব আস্তে করে কিছু একটা বলল, আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমার মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই হঠাৎ আবার লাইট নিভে গেল। কয়েক সেকেন্ড পর পুরো অন্ধকার, আর যখন আলো ফিরল, সে নেই, কেবিন খালি, যেন কিছুই হয়নি। আমি আর এক মুহূর্তও সেখানে থাকতে চাইনি। দ্রুত ইঞ্জিন স্টার্ট করে ট্রেন চালিয়ে দিলাম। পেছনে তাকানোর সাহস হয়নি, শুধু সামনে তাকিয়ে যত দ্রুত সম্ভব ওই এলাকা পার হয়ে গেলাম। পরে স্টেশনে পৌঁছে আমি পুরো ঘটনাটা জানালাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না। সবাই বলল ক্লান্তি, হ্যালুসিনেশন। কিন্তু যখন আমি লোকোমোটিভের ভেতরে দেখি, তখনই আমার গাটা ভারী হয়ে আসে। কিছু একটা তো সত্যি আমার সঙ্গে ছিল। সেই ঘটনার পর থেকে আমি আর কখনো স্বেচ্ছায় ওই রুটে লাইন ডিউটি নিই না। আর যতবার ওই বেগুনকোদো স্টেশনের নাম শুনি, আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। কারণ আমার বিশ্বাস, সেদিন আমি হয়তো বেঁচে ফিরেছি। এমনও হতে পারত যে আমার ক্ষতি হয়ে যেত। জানি না অমিত, ঘটনাটা তোমার কতটা বিশ্বাস হবে, কিন্তু এর এক শিকেও মিথ্যে না। আমি আমার এই লোকো পাইলটের জীবনে অনেক ঘটনা ফেস করেছি, কিন্তু এই ঘটনাটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমার কাছে, কারণ আমি সেটা আমার আশেপাশে উপলব্ধি করেছি। এরপরেও আমার জীবনে বা আগেও অনেক ঘটনা ঘটেছে, সেগুলো অবশ্যই ভয়ঙ্কর, কিন্তু এইরকমভাবে আমার ফিল হয়নি। আমি দেখেছি হয়তো কিছু একটা হচ্ছে বা অনেক কিছুই, সেগুলো এখন বলে তোমাদেরকে রিভিল করছি না। আমি সেগুলো কোনো এক সময় পাঠিয়ে দেব। যাই হোক, এই ছিল ঘটনা অমিত। তোমার যদি মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও ভাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভৌতিক কথা পরিবার অনেক বড় হোক, এটাই আমি কামনা করি। আমি জানি তুমি খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করো, কারণ তোমার সাথে আমি কয়েকবার কথাও বলেছি। তুমি অনেক বড় হও,
তোমার এই চ্যানেল আরও বড় হোক, এটাই আমি কামনা করব। ভালো থেকো ভাই, সুস্থ থেকো, গুড নাইট। থ্যাংক ইউ দাদা। দাদা, তোমার সাথে এর আগেও আমার কথা হয়েছে, তুমি ঠিকই বলেছ। তুমি খুব দারুণ কিছু ঘটনা আমাকে বলেছিলে মুখে, যেগুলো এখনও তুমি লিখে পাঠাওনি। তুমি সেগুলো অবশ্যই পাঠিও, কারণ সেগুলো ঘটনা থেকে না হলে সবাই বঞ্চিত হবে। কারণ আপনার যে প্রফেশন, তো সেই প্রফেশনের ঘটনা তো সবাই দিতে পারবে না, কারণ এইসব তো খুব গোনাচোনা লোকই থাকে। যাই হোক, অবশ্যই সেগুলো পাঠিয়ে দিও দাদা। আমি কেন, আমাদের এই পুরো পরিবার সেটার অপেক্ষায় থাকবে। বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাদাকে মোটিভেট করো। আর একটা কথা যেটা না বললেই না, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। হ্যালো অমিতদা। দাদা, প্রথমেই বলি, আমি আমার নামটা গোপন রাখতে চাই। এর কিছু কারণ আছে, যে এটা এই ঘটনা শুনলেই সবাই বুঝতে পারবে। ঘটনাটা এমন একটা বিষয়কে নিয়ে যেটা শুনলে ভয় তো লাগবেই, কিন্তু কষ্টও হবে এর সাথে। শুরু করছি, বেশি কথা বলবো না। আজ যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের চোখে দেখা, আমাদের পাশের বাড়ির ঘটনা। খুব বেশি পুরনো না, তখন আমি আমাদের এলাকাতেই থাকি। আর পাশের বাড়িতে নতুন করে বিয়ে হয়ে আসে এক মেয়ে, নাম ধরা যাক মৌ। খুব শান্ত স্বভাবের, সাধারণ চেহারা, কিন্তু হাসিটা ছিল খুব মিষ্টি। বিয়ের পর প্রথম কদিন সব কিছুই একদম স্বাভাবিকই ছিল। নতুন বউ এসেছে বলে বাড়িতে আনন্দ, আত্মীয় স্বজন আসা যাওয়া, খাওয়া দাওয়া এসব চলছিল। কিন্তু বিয়ের ঠিক 5 দিনের মাথায় এমন একটা ঘটনা ঘটে যায় যা পুরো বাড়িটাকে একেবারে অন্যরকম করে দেয়। মৌয়ের স্বামী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ জ্বর, কিন্তু রাতের মধ্যেই অবস্থার অবনতি হয়। আর এর মধ্যে ঘটে আরও এক ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই লোকটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু সে অ্যাক্সিডেন্টে তার কিন্তু কোনো গুরুতর আঘাত লাগেনি। ডাক্তাররা কেউ বলল হার্ট অ্যাটাক, কেউ বলল কোনো অজানা সমস্যা। কিন্তু একটা সুস্থ সবল ছেলের এইভাবে হঠাৎ মারা যাওয়া সবাইকে চুপ করে দেয়। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আর মৌ, সে যেন পুরো ঘটনাটা মানতেই পারছিল না। প্রথম দিন থেকে সে কাঁদেনি ঠিক মতো। সবাই যখন ভেঙে পড়েছে তখন সে চুপ করে বসেছিল, এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকত, যেন কেউ আসবে, কেউ ফিরে আসবে। তারপর শ্রাদ্ধ শান্তির সব কাজ হলো। নিয়ম মতো আত্মীয় স্বজন এসে বলল সময় সব ঠিক করে দেবে। কিন্তু মৌয়ের মধ্যে কোনো পরিবর্তন এলো না, বরং দিন যত গড়াতে লাগলো ওর আচরণ তত অদ্ভুত হতে লাগলো। সে নিজের ঘরেই বেশি থাকতে শুরু করলো, খুব কম বাইরে বেরোতো, কারোর সাথে তেমন কথা বলতো না। প্রথমে সবাই ভাবলো শোকের কারণে এমন হচ্ছে, কিন্তু আসল ঘটনাটা শুরু হয় প্রায় 10-12 দিন পর। একদিন রাতে মৌয়ের শাশুড়ি হঠাৎ করে শুনতে পান ওর ঘর থেকে কথা বলার আওয়াজ, খুব নিচু গলায়, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। তিনি প্রথমে ভাবলেন ফোনে কথা বলছে, নতুন বউ তো, হয়তো কারোর সাথে কথা বলছে মন ভালো করার জন্য। কিন্তু পরের দিনও একই ঘটনা, আবার রাতের দিকে সেই একই আওয়াজ। এবার একটু খেয়াল করে শুনলেন এক টানা কথা বলছে মৌ, কিন্তু অন্য কারোর গলা শোনা যাচ্ছে না। যখন সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে, মাঝে মধ্যে হালকা হাসির আওয়াজও আসে। ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগলেও তখনও কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু দিন যত যেতে লাগলো এই ঘটনা বাড়তে লাগলো। প্রায় প্রতিদিনই রাতের দিকে মৌ তার ঘরে কারোর সাথে কথা বলতো, কখনো কখনো দুপুরেও। একদিন মৌয়ের দেওর কৌতূহলবশত দরজার কাছে গিয়ে কান পেতে শোনে। সে পরিষ্কার শুনতে পাই মৌ বলছে, তুমি আজ এত দেরি করলে কেন? তারপর একটু থেমে আবার বলছে, না না, আমি রাগ করিনি, তুমি বসো, আমি জল এনে দিচ্ছি। এই কথাটা শুনে সে অবাক হয়ে যায়, কারণ ঘরের ভেতরে তো আর কেউ নেই। সে দরজা ঢেলে খুলে দেয় আর ভেতরে ঢুকে দেখে মৌ একা দাঁড়িয়ে আছে।
সামনে একটা খালি চেয়ার রাখা, আর সে চেয়ারের দিকেই তাকিয়ে কথা বলছিল। দরজা খোলার শব্দ পেয়ে মৌ চমকে ওঠে। তারপর খুব স্বাভাবিক গলায় বলে, তুই এলি? আমরা একটু কথা বলছিলাম। আমরা কথাটা শুনে ছেলেটা কেমন যেন হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কে? মৌ খুব স্বাভাবিক গলায় উত্তর দেয়, ওই তো ও, বলে চেয়ারের দিকে আঙ্গুল দেখায়। সেই মুহূর্তে ছেলেটার শরীর ঠান্ডা হয়ে যায়। সে কিছু না বলে বেরিয়ে আসে। তারপর বিষয়টা বাড়ির সবাইকে জানানো হয়। সবাই ভাবে প্রথমে যে মানসিক সমস্যা, এত বড় শোকের কারণে এমনটা হওয়াই স্বাভাবিক। ডাক্তার দেখানোর কথা ওঠে, কিন্তু মৌ রাজি হয় না। সে বলে সে একদম ঠিক আছে, আর সে একা নয়, তার স্বামী তার সাথে আছে। সবাই ভেবেছিল এটা শুধু ওর মনে হচ্ছে, কিন্তু কিছুদিন পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা ব্যাখ্যা করা কঠিন। একদিন দুপুরে বাড়ির সবাই নিচে, মৌ তার ঘরে। হঠাৎ করে রান্নাঘরে রাখা একটা গ্লাস নিজে থেকে মেঝেতে পড়ে ফেটে যায়। কেউ ছোঁয়াও দেয়নি। সবাই অবাক হয়ে যায়, কিন্তু ঘটনাটা সেখানেই থামে না। সেই রাতেই আবার মৌয়ের ঘর থেকে কথা বলার আওয়াজ আসে। এবার শুধু মৌয়ের গলায় নয়, খুব ক্ষীণ একটা অন্য গলার শব্দও কেউ কেউ শুনতে পায়, যেন দূর থেকে কেউ কথা বলছে। স্পষ্ট নয়, কিন্তু একেবারে নীরবও না। এরপর থেকে বাড়ির লোকজন ভয় পেতে শুরু করে। তারা লক্ষ্য করে মৌ প্রতিদিন দুজনের জন্য খাবার নিয়ে যায় তার ঘরে। প্লেটে ভাত, ডাল, সবজি সাজিয়ে রাখে। তারপর দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর দরজা খুলে দেখা যায় একটা প্লেট প্রায় খালি, আর একটা অর্ধেক। প্রথমে সবাই ভাবে মৌ নিজে থেকেই দুটো প্লেট থেকেই খাচ্ছে, কিন্তু একদিন তার শাশুড়ি লুকিয়ে দেখে মৌ একটা প্লেট নিজের সামনে নিয়ে বসে আছে, আর একটা প্লেট খালি চেয়ারের সামনে রাখা। আর সে মাঝে মাঝে থেমে থেমে বলছে, তুমি খাচ্ছ না কেন? তারপর একটু পরে সেই প্লেট ভাত থেকে একটু একটু করে কমতে থাকে, যেন কেউ খাচ্ছে, কিন্তু চোখে কাউকে দেখা যায় না। এই দৃশ্য দেখে তার শাশুড়ি ভয়ে চিৎকার করে ওঠেন, আর সেই শব্দ শুনে মৌ হঠাৎ রেগে যায়। খুব অস্বাভাবিকভাবে চিৎকার করে বলে ওঠে, আরে ওকে ডিস্টার্ব করো না, ও তো খাচ্ছে। ওর গলাটা তখন একেবারে বদলে গিয়েছিল, যেন অন্য কারোর গলা মিশে গেছে। এরপর থেকে বাড়ির পরিবেশ একেবারে পাল্টে যায়। সবাই মৌকে এড়িয়ে চলতে থাকে, কিন্তু মৌ যেন আগের থেকে বেশি খুশি হয়ে ওঠে। সে সাজতে শুরু করে, সিঁদুর পরে, শাখাপালা পরে, যেন তার স্বামী জীবিত। একদিন বিকেলে আমি নিজে ওদের বাড়িতে গিয়েছিলাম, কারণ আগের থেকে অনেক কথা শুনে কৌতূহল হচ্ছিল। আমি ওদের উঠোনে দাঁড়িয়েছিলাম, তখন দেখি মৌ বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, কিন্তু ওর সামনে কেউ নেই। সে হেসে বলছে, তুমি আবার বাইরে যাচ্ছ? তাড়াতাড়ি ফিরে এসো। তারপর একটু থেমে যেন কারোর কথা শুনে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। সেই মুহূর্তে হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া এসে গেল। গরমের দিন, তবুও হাওয়াটা কেমন অস্বাভাবিক ঠান্ডা ছিল। আমার শরীর শিউরে উঠল। আমি তখনই বুঝলাম ব্যাপারটা সাধারণ নয়। এরপর থেকে আমি আর খুব একটা একা যাইনি ওদের বাড়িতে, কিন্তু খবর আসতে থাকলো। একদিন নাকি মাঝরাতে পাশের বাড়ির লোকজন শুনতে পাই মৌয়ের ঘর থেকে দুজনের হাসির আওয়াজ, একেবারে স্পষ্ট। একজন পুরুষ আর একজন মহিলা। দরজা বাইরে থেকে বন্ধ, তবুও ভেতরে যেন দুজন মানুষ। সবাই মিলে দরজা ভাঙতে চায়। দরজা খুলতেই সব চুপ। ঘরের ভেতরে মৌ একা বসে, কিন্তু ঘরের মধ্যে একটা কেমন গন্ধ, যেন ভিজে মাটির সাথে পচা কিছু মিশে আছে। আর ঘরের এক কোণে মেঝেতে ভেজা ভেজা দাগ, যেন কেউ সদ্য হেঁটে গেছে, কিন্তু কারোর পায়ের ছাপ স্পষ্ট নয়, শুধু অদ্ভুত দাগ। তারপর থেকে বাড়ির লোকজন আর দেরি করেনি। তারা পুজো অর্চা, ওঝা সব কিছুই করেছিল, কিন্তু মৌ তাতে খুব রেগে যেত। বলতো, ওকে তাড়ানোর চেষ্টা করছো কেন? ও তো আমার স্বামী। এরপর একদিন তো সে স্পষ্ট বলেছিল, ও তো মারা যায়নি, তোমরাই ভুল করছো। সেদিন রাতে নাকি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। বাড়ির সবাই তখন ঘুমিয়ে। হঠাৎ করে একটা বিকট আওয়াজে সবাই জেগে ওঠে। মৌয়ের ঘর থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ। দরজা খুলে দেখা যায় ঘরের ভেতর সব ওলট পালট।
আর মৌ মেঝেতে বসে কারোর সঙ্গে ঝগড়া করছে। চিৎকার করে বলছে, তুমি কেন চলে যাচ্ছ? আমি তো বলেছি আমি তোমার সাথে যাব। তারপর হঠাৎ করেই সে থেমে যায় আর খুব নিচু গলায় বলে, ঠিক আছে, আমি আসছি। এরপর সে উঠে দাঁড়ায় আর দরজার দিকে হাঁটতে থাকে, কিন্তু তার হাঁটার ভঙ্গি একেবারে স্বাভাবিক ছিল না, যেন কেউ তাকে টানছে। বাড়ির লোকজন তাকে ধরে ফেলে, অনেক কষ্টে তাকে শান্ত করা হয়। পরের দিন সকালে তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কি হয়েছে আমি জানি না ঠিক, কিন্তু আজও ওই বাড়ির লোকজন ভয়ে ভয়েই থাকে। তাদের বিশ্বাস তাদের ছেলে এখনও সেই বাড়িতেই থাকছে। এই ঘটনাটা আমি যতবারই মনে করি ততবারই আমার বুকের মধ্যে কেঁপে ওঠে। জানি না এই ঘটনাটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অমিতদা, অবশ্যই পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। তোমার সুমধুর কণ্ঠে ভৌতিক ঘটনা শুনতে এত ভালো লাগে যে আমি কি বলবো। যাই হোক, ভালো থেকো অমিতদা, একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রত্যেক দিনের মতন আজকেরও জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি ফেস দিয়ে যে ভিডিও তৈরি করছি, ইন্ট্রোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করে জানিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে ফ্যাক্ট ক্রিস, সেকেন্ড কমেন্ট করেছে সুনীতি দেবনাথ, থার্ড কমেন্ট করেছে কবিতা সরকার। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে মিঠু দত্ত, অনন্যা ভৌমিক, সম্রাট ঘোষ, অঞ্জলি মণ্ডল, বাবর এসকে, অরিজিৎ নস্কর। তারপরে আরও কমেন্ট করেছে পাপড়ি দোলা, আরমান খান, শিল্পা চ্যাটার্জি, সঙ্গীতা মজুমদার, বিকি বাগচি, অনন্যা ভৌমিক, জবা দেবী লিখেছে, হ্যালো অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। যেরকম তুমি ফেস টু ফেস পর্দার সামনে এসে দেখেছি, তাতে বুঝেছি তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তোমাকে দাদা বলবো না। তুমি এরকম পর্দার সামনে এসো, তাহলে ভালো লাগবে। একদম, দাদা বলার কি দরকার। তারপরে কমেন্ট করেছে তামিম, লিখেছে কেমন আছো অমিতদা, আর নেহাদি কেমন আছেন? সবাই ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে মধু, দেব ঘোষাল, অঙ্কুশ মণ্ডল, রাজ চাকদার, সুস্মিতা শিকারী, বিজয় সরকার, সুমতি সরকার লিখেছে, দাদা একবার নামটা বলো। আমার নাম ঈশা, হ্যালো ঈশা। তারপরে কমেন্ট করেছে মৌসুমী ব্লগস, গীতা গোস্বামী, আর ডিজে ব্লগার অনিশ লিখেছে ভৌতিক কথা পরিবার 1 লক্ষের খুব কাছে পৌঁছে গেছে, সবাই দাদাকে সাপোর্ট করো। আর এই ভিডিও করে রেকর্ডিং করাটা এবার থেকে শুরু করে দাও, কারণ নিউ ইউটিউব অ্যালগোরিদম, একদম। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, সাধন অধিকারী লিখেছে, হাই দাদা, আমার মেয়ের নাম সোনাই, আজকেও আমার মেয়েকে হাই করে বলে দিও, হ্যালো সোনাই। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, অসীম দাস, এসকে ইসমালি, সমীর সরকার লিখেছে, অমিতদা তোমার ঘটনা আমরা 4 বন্ধু শুনি, তোমার ঘটনা শুনে আমরা তোমার ফ্যান হয়ে গেছি, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছি, ভালো থেকো, একদম। তারপরে কমেন্ট করেছে সুভাষ বৈদ্য, লিখেছে হাই অমিতদা, আবারও চলে এলাম তোমার সুমধুর কণ্ঠে ঘটনা শুনতে, একদম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, পার্থ সারথী লিখেছে, হাই অমিত, তোমার চ্যানেলে অনেক পুরনো শ্রোতা, আর তোমার অসাধারণ ভয়েসে ঘটনা শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে হান্টার অভয়, দেবাশিস বাগচি, জয় দাস, বিকাশ মুর্মু, শান্তর দুনিয়া লিখেছে, হাই অমিত ভাই, আমি মধ্যমগ্রাম থেকে শুনছি, তোমার ঘটনা শোনার জন্য চলে এলাম, একদম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, লিখেছে চলে এসেছি, দারুণ 3টে ঘটনা শুনছি, ভালো হবে জানি, এভাবেই সামনে এগিয়ে যাও, থ্যাংক ইউ দিদি। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।